আজকের গল্প লেখক গজেন্দ্র কুমার মিত্রের এক রাত্রির অতিথি। শুরু করছি আজকের ভৌতিক অডিও স্টোরি। বুড়ো মাঝিটাকে তাড়া লাগানো বৃথা জেনেই অনিমেষ বহুক্ষণ আগে চুপ করে বসেছিল। তার ফলে মাঝি আর আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। মাঝির বকাটাই রোগ, এমনকি ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এটাই পেশা। ওর বউ কতদিন মরেছে, ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছে, জামাই কেন মেয়েকে নেয় না, ছোট জামাইটা জুয়ারি, ছেলেটা নেশা করতে পেলে আর কিছু চায় না, খুব ছেলে বয়সে একবারও কলকাতায় গিয়েছিল কিন্তু অত হট্টগোলে মাথা ঠিক থাকে না বলে পালিয়ে আসতে পথ পায়নি, আবার একবার যাবে মা কালীকে দর্শন করতে ইত্যাদি তথ্য পরিবেশন করার ফাঁকে ফাঁকে কেবলমাত্র দম নেবার প্রয়োজনে যখন থামে তখনই শুধু দাঁড় বাইবার কথা মনে পড়ে ওর। সুতরাং শহরে যাবার বাস যে পাবে না তা অনিমেষ আগেই বুঝেছিল, কিন্তু এমন অবস্থায় যে পড়বে তা কল্পনা করেনি। বাস তো নেই, আশেপাশে কোথাও মানব বসতির চিহ্নও যেন চোখে পড়ে না। নৌকো এসে যেখানটায় ভেড়ে সেখানে বাঁশের মাচা মতো একটা আছে, জাহাজঘাট হলে অনায়াসে জেটি বলা যেত। সেই মাচাতে নেমে অসহায়ভাবে অনিমেষ একবার চারিদিকে তাকিয়ে দেখল। নিচে ময়ূরাক্ষীর কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে। তার স্রোতের গতি থাকলেও তবু একটু প্রাণ স্পন্দন বোঝা যেত। এত মন্থর তার স্রোত, এত নিস্তরঙ্গ যে মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে। আর তার সেই অতল কালো বুকে কত কি রহস্যময় জীব স্পন্দনহীন চোখে তার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হাসছে। ওপারে ভগীরথপুর গ্রাম বেশ সম্পন্ন গ্রাম, তা সে জানে। বহু লোকের বাস, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর আছে, কিন্তু এখান থেকে তার কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে তার সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে মিশে গেছে একটুখানি গিয়েই। দুদিকে বড় বড় গাছ, কী গাছ তা বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখা পল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে রেখেছে। একটা আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। ওপারেই যদি এই হয় তো এপারের অবস্থা সহজেই অনুমেয়। এপারে যেদিন সে এসেছিল সেদিন দিনের বেলাও কোনো গ্রাম ওর চোখে পড়েনি। বাসটা এসে একবারে এই ঘাটের ধারে দাঁড়ায়, যাত্রীরা সবাই ভগীরথপুর চলে যায়। সেদিন অন্তত এমন কেউ ছিল না যে এপারে কোথাও যাবে। আসার সময়ও দুদিকে আম গাছের ঘন বন কাটিয়ে এসেছিল, বেশ মনে আছে। হয়তো ছিল কোথাও ঘরবাড়ি, কিন্তু তা ওর চোখে পড়েনি। পারাপারের জন্য একটা খেয়া নৌকা আছে, চওড়া ভেলার মতো প্রকাণ্ড বস্তু, কিন্তু শেষ বাস চলে যাবার পর আর ওপার থেকে কেউ আসার সম্ভাবনা নেই জেনে সে ইজারাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে নৌকোটা ওপারে বেঁধে রেখে। বাবু, ভাড়াটা? তাড়া লাগায় মাঝি। বিহলতা কাটে, কিন্তু যেন আরো ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ। ভাড়াটা কি রে? এই অন্ধকার রাত্রিতে আমি এখানে কোথায় থাকবো? তুই তো 1 ঘন্টার রাস্তা 7 ঘন্টা এনে আমাকে বিপদে ফেললি। এখন নিদিন ওপারে পৌঁছে দে, দেখি কোথাও একটু আশ্রয় পাই কিনা। এপারে এই জঙ্গলে শেষে কি বাঘের পেটে প্রাণ দেবো? চল ওপারে নিয়ে চল। ওতে লাল্লাম রাজ্ঞা। সে কি, কেন রে, কি হয়েছে? তার উত্তরে মাঝি যা বলল তার অর্থ হচ্ছে এই যে ওপারে অন্য নৌকা গেলে খেয়ার ইজারাদার বড্ড বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেয়। সুতরাং ওপারে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। অনিমেষ তাকে অনেক করে বোঝালো, ওপারে তাকে ধরবার জন্য ইজারাদার যদি বসে থাকতো তো অনিমেষ তাকেই ডাকতো। শুধু ইজারাদার কেন, জনমানবের চিহ্ন থাকলেও সে মাঝিকে এই অনুরোধ করতো না। কোনো মতে নামিয়ে দিয়ে সে চলে যাক, তাতে যদি কেউ তাকে ধরে তো অনিমেষ তার দায়ী, ইত্যাদি সব কথার উত্তরে তার সেই একই উত্তর, উঠি লাল্লাম আজ্ঞা। অনিমেষ তখন রাগ করে বলল, তবে তুইও থাক, আমি তোর নৌকোতেই রাত কাটাই। আজ্ঞে, উঠিও লাল্লাম। শুধু তাই নয়, দাঁড়ের একটা ধাক্কা দিয়ে নৌকোটা খানিক দূরে সরিয়ে নিয়ে চলে গেল। টাকা ঠিক ছুড়ে দেন কেনে, বাড়ি চলে যাই। তবে টাকাও পাবি না, যা, রাগ করে বলে অনিমেষ। কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যি একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখো হচ্ছে, তখন সে একখানা 1 টাকার নোট দলা পাকিয়ে ছুঁড়েই দেয়। যা বেটা যা, পথে ডুবে মরিস তো ঠিক হয়, মনে মনে বলে অনিমেষ। ব্যাস, এরপর সব পরিষ্কার। ওপারে ঘন বনের নিবিড় অন্ধকার, সামনে অতল শান্ত জলে তারই রহস্য যেন জমাট বেঁধে, আর এপারে তার চারপাশ ঘিরেও দৈত্যের মতো কতগুলো গাছপালা। ভয়াবহ অন্ধকার বিস্তার করে সমস্ত সভ্যতার চিহ্ন, এমনকি আকাশকেও যেন আড়ালে করে রেখেছে। বাস এসে দাঁড়ায় এবং ঘোরে যেখানটায়, সেখানে খানিকটা ফাঁকা জায়গা আছে বটে, কিন্তু সে যেন আরও ভয়ঙ্কর। সুটকেসটা মাচার ওপরে পেতে সেখানেই জেকে বসল অনিমেষ।
বাঘ ভাল্লুক যদি সত্যি আসে তো জলে ঝাঁপিয়ে পড়তে পারবে, এখানেই খানিকটা নিরাপদ। খড়খড় ঝটপট শব্দ করে কি একটা পাখি উড়ে বসলো মাথার উপরে। ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। কাছেই কোথাও শুকনো পাতার ওপর দিয়ে কি একটা সরীসৃপ যেন চলে গেল। সামান্য শব্দ, তবু বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজি খেলো, ওইটুকু আওয়াজ, কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ উঠল কোথায়। বিশ্রী লাগছে। নক্ষত্রের আলোতে যতদূর দৃষ্টি চলে বহুক্ষণ ধরে হাতঘড়িটা দেখল, মাত্র রাত 9টা। কলকাতায় সবে সন্ধ্যা, কিন্তু এখানে মনে হচ্ছে নিশুতি রাত। এখনও দীর্ঘ সময় তাকে এখানে অপেক্ষা করতে হবে, কখন ভোর হবে, তারপর কখন ইজারাদারের ঘুম ভাঙবে, তবে সে একটু লোকালয়ের মুখ দেখতে পাবে। বাস একটা আসে এখানে সকাল 8টা নাগাদ, সন্ধ্যাতে যেটা এসেছে সেটা কাছাকাছি কোনো গ্রামে থাকে। 7টা নাগাদ এখানে এসে দাঁড়ায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা এখনো। আচ্ছা, হাঁটলে কেমন হয়? বাসের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর গ্রাম একটাও পাওয়া যাবে না কাছাকাছির মধ্যে? কিন্তু সেখানে যদি তাকে আশ্রয় দিতে না চায় কেউ, ডাকাত বলে মনে করে, তাছাড়া দুদিকে যা ঘন বন, যদি বাঘ আসে। মুর্শিদাবাদ জেলায় এসব অঞ্চলে প্রায়ই বাঘ বেরোয়। দরকার নেই বাবা, 10-11 ঘন্টা সময় এরকম করেই কেটে যাবে। মশাই শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কথা আশ্রয় পাননি? হ্যাঁ? অস্ফুট একটা শব্দ করে চমকে ওঠে অনিমেষ, বরং আতকে ওঠে বলাই ভালো। কখন নিঃশব্দে কে পেছনে এসে দাঁড়িয়েছে কই একটুও তো টের পায়নি। সামান্য কুটো নড়ার শব্দের দিকেও তো সে কান পেতেছিল। কয়েক মুহূর্ত যেন ভয়ে আড়ষ্ট হয়ে থাকে, ঘাড় ফেরাতেও সাহস হয় না। কথাগুলো যে বলেছে সে একেবারে ওর পেছনে এসে দাঁড়িয়েছে, অত্যন্ত দ্রুত, যেন একটা কথা শেষ হবার আগেই আর একটা শুরু করেছে। এইভাবেই পরপর 3টে প্রশ্ন করে আগন্তুকটিও চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। অবশেষে প্রায় মরিয়া হয়েই অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গোছের একটা মানুষ, খুব বেটে নয়, তাই বলে ঢেঙাও বলা চলে না। উস্কো খুস্কো একমাথা চুল ও ঘন দাড়ি গোঁফ। ঘন দাড়ি কিন্তু আবক্ষ বিস্তৃত নয়, মাঝে মধ্যে কামানো বা ছাটা হয়, এমনই দাড়ি, খোঁচা খোঁচা। একখানা খাটো আধময়লা কাপড় পরনে, কোচার খুঁট গায়ে জড়ানো। মোটা ভুরুর আড়ালে কোটরগত চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি শুধুমাত্র নিঃশব্দে চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস আয়ত্ত করার চেষ্টা করছে। বলছিলুম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না, না? তাহলে বরং চলুন, না হয় আমার কুটিরে কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন। হায় রে, বনমালা শোভিতা কপালকুণ্ডলারা শুধু উপন্যাসেই দেখা যায়। যাকগে, নবকুমারের অদৃষ্ট তার নয়, তা তো বোঝাই যাচ্ছে। তাই বলে কি উড়ছে ভদ্র চেহারার কেউ জুটতে নেই? এই লোকটাকে দেখেই যে পাগল বলে মনে হয়। শেষ পর্যন্ত এর আশ্রয়ে গিয়ে কি আরো বিপদে পড়বে? কি বলেন, যাবেন নাকি? আপনি এখানে মানে আমতা আমতা করে অনিমেষ। আমার এখানেই একটা ঘর আছে, ওই যে। লোকটা আঙুল দিয়ে দেখায়। সত্যিই তো, এই তো, বলতে গেলে তার সামনেই পাড়ের ওপারে একখানা খড়ের ঘর। ও অঞ্চলে যেমন হয় তেমনই আর কি। আশ্চর্য, এতক্ষণ তার চোখে কি হয়েছিল? লোকটি বোধহয় তার মনের ভাব বুঝেই হেসে বলল, ঘরে আলো ছিল নাকি না, তাই অন্ধকারে টের পাননি। আমিও বাড়ি ছিলুম না, নদীর ধার দিয়ে দিয়ে একটু বেড়াতে গেছিলুম। অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ লাগে। এখানে বাঘের ভয় নেই? আছে বই কি, তবে আমারও তো ভয় নাই। মরবার ভয় করি না, করে লাভই বা কি বলুন? মরতে তো একদিন হবেই। না, লোকটাকে ঠিক পাগল বলে তো মনে হয় না। চলুন চলুন, ঘরে বসেই কথাবার্তা হবেক্ষণ। লোকটা তাড়া লাগায়। চলুন বলে সুটকেসটা তুলে নেয় অনিমেষ। একখানা নয়, পাশাপাশি দুখানা ছোট ঘর, সামনে এক ফাল্লি দাওয়া। ভেতর দিকে আরও কি আছে তারও নজরে পড়ল না। দাওয়া বেশ ঝকঝকে করে নিকানো, পরিচ্ছন্ন। লোকটি আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে দাঁড়ান আলো জ্বালি বলে ওকে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দৌড় খুলে ভেতরে ঢুকল। তালা চাবির বালাই নেই, দৌড় শুধু ভেজানোই ছিল। হেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জ্বলে লোকটা বলল, আসুন আসুন, ভেতরে আসুন। ঘরে আসবাবপত্র বেশি ছিল না। একটা তক্তপোষের ওপর একটা মাদুর বিছানো, শয্যা বলতে এই, একটা বালিশ পর্যন্ত নেই। একপাশে একটা দড়ি টাঙানো, তাতে খান 2 কাপড়, তার মধ্যে একটা লাল। মেঝেতে জলের মেটে কলসি, একটা কাঁসার ঘটি এবং পিতলের পিল সুজে একটা মাটির প্রদীপ। এছাড়া আর কোথাও কিচ্ছু নেই।
বসুন বসুন, ওই চৌকিটার ওপরেই বসুন। তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজের দুই হাত ঘষে কেমন এক বিচিত্র হাসি হেসে বলল, ভালো বিছানা আমার নেই, ওই সুটকেসটা মাথায় দিয়েই শুতে হবে। আর খাবারও তো কিছু দিতে পারবো না, ঘরে আমার কিছুই নেই। আপনি মদ খান? যেন একটা আকস্মিক উগ্রতা দেখা যায় ওর প্রশ্ন করবার ভঙ্গিতে। না না, রক্ষে করেন, কিচ্ছু ব্যস্ত হবেন না আমার জন্যে। আশ্রয় পেয়েছি এই ঢের, ওই আশ্রয়টুকুই যা। বাঘ ভাল্লুকের হাত থেকে তো বাঁচলেন অন্তত। তা আশ্রয় ভালোই, ঘরখানা মন্দ নয়, কি বলেন? বলতে বলতে হেসে ওঠেছে। সাদা ঝকঝকে দাঁত কালো দাড়ির ফাঁকে চকচক করে। অনিমেষের যেন ভালো লাগে না ওর ভাবভঙ্গি। আবারও সেই সন্দেহটা মনে জাগে, পাগলের পাল্লায় এসে পড়লো নাকি? আপনি এখানে কি করেন? আপাতত কিছুই না। আচ্ছা বসুন, আমি আসি। মুখ হাত ধোবেন নাকি? ধুতে পারলে ভালোই হতো, কিন্তু অনিমেষের তখন আর নড়তে ইচ্ছা করছে না। সে বলল, না, দরকার নেই। লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়ে বসেই রইল। ভালো বোধ হচ্ছে না ওর, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে? এমন একাই বা থাকে কেন? ঘরে কোনো রকম কিছু খাবার নেই তো নিজে খায় কি? চোর ডাকাত নয় তো? লোকজনকে ভুলিয়ে এনে শেষে ঈশ্বর বাঁচিয়েছেন। ব্যাগে ওর খান কত পুরনো জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। পকেটেও মাত্র টাকা 6 আছে। কিন্তু একটু পরেই সমস্ত দেহ হিম হয়ে ওর মনে পড়ে, এইসব উদ্দেশ্য নিয়ে যারা নিয়ে আসে ভুলিয়ে, টাকা না পেলে ওরা আরও হিংস্র হয়ে ওঠে। তাছাড়া মেরে ফেলে তবে তো দেখবে কি আছে না আছে। ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল। তারা একটা লোককে খুন করার পর পেয়েছিল মাত্র একটা আধলা। কখন গৃহস্বামী আবার নিঃশব্দর কাছে এসে দাঁড়িয়েছে অনিমেষ টেরও পায়নি। যদিও খোলা দরজার দিকেই চেয়ে বসেছিল সে। আশ্চর্য ব্যাপার। লোকটি বলল, এখনই শুয়ে পড়বেন নাকি? যদি ঘুম পেয়ে থাকে তো স্বতন্ত্র কথা, নাহলে একটু বসি। কতদিন লোকের সাথে কথা কইতে পাইনি, বলেন তো দুটো কথা কয়ে বাসি। এখানে তেমন লোকজন তো নেই, আসেও না কেউ। অনিমেষ আবারও পূর্ব প্রশ্নের জের টানল, তো এমন জায়গায় আপনি থাকেনই বা কেন? সেই হাসি গৃহস্বামীর মুখে, তেমনই নিঃশব্দ হাসি, দাড়ির ফাঁকে শুভ্র দন্তের সেই বিজলি প্রকাশ। ভয় নেই, আমি চোর ডাকাতও নই, পাগলও নই। ঘরে কিছু নেই মানে আমার কিছু দরকার নেই, থাকারও দরকার হয় না আমার। কেন জানেন? তারপর যেন কতকটা অসংলগ্নভাবেই বলে ওঠে, আমি সাধক, তান্ত্রিক, সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাস্যের দৃষ্টিতে চায় অনিমেষ। অপ্রতিভ হয়ে লোকটা বলে, না মানে সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নয়, তবে সাধক বটে। উবু হয়ে ঘরের মেঝেতেই বসলো লোকটা। কিছুক্ষণ মৌনভাবে থেকে বললে, তাহলে আপনাকে বলেই ফেলি সেটা। কাউকে কখনো বলিনি, বলবার সুযোগও পাইনি বিশেষ। এই অঞ্চলেরই লোক আমি, বুঝলেন। ছোটবেলা থেকেই নানা বইতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে ওইদিকে মনটা ঝোঁকে। মনে হতো আমিও ওইসব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব। আর আমাকে পায় কে? হায় রে, তখন কি আর জানতুম যে ভোগের উদ্দেশ্যে সাধনা করতে গেলে সিদ্ধি তো দূরের কথা, সমস্তই খোয়াতে হবে একে একে। এই পর্যন্ত বলে লোকটা চুপ করলো। এতক্ষণে অনিমেষে অনেকটা সহজ হয়েছে। লোকটার ভাবভঙ্গি আর কথাবার্তায় সত্য কথা বলছে বলেই মনে হয়। দুশ্চিন্তা অনেকটা কমে গেল ওর। বাড়ি আমার এই অঞ্চলে নয়, বাড়ি সেই 5 থুপির কাছে। এখানে কেন এলুম দাঁড়ান বলছি। বলেছি আপনাকে, ছেলেবেলা থেকেই ওইদিকে ঝোঁক গিয়েছিল। স্কুলের পড়া হলো না, তার বদলে যত সব ওই ধরনের বই পড়তে লাগলুম। পড়তে পড়তে বিশ্বাসটা খুব পাকা হয়ে গেল। কিন্তু গুরু কই? 2-1টা সন্ন্যাসী যে হাতের কাছে পেলুম, দেখলুম সব বাজে, কেউ কিচ্ছু জানে না। অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগোবো কি করে? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল। খাবার চিন্তা ছিল না, মাথার উপর বাবা, বড় ভাই ছিল, জমি জমা তারাই দেখাশোনা করতো। অবশ্য আমি বকুনিও খেয়েছি, কাজকর্ম কিছুই করতে পারতাম না বলে, কিন্তু সেসব গায়ে মাখিনি। তবে যত দিন যেতে লাগলো মনটা ততই ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আমার 23-24 বছর বয়সের সময় বাড়ি থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লুম।
বেশ বুঝেছিলুম ঘরে বসে আর কিছু হবে না। এ তীর্থ তীর্থ এসব করে অনেক দেশেই ঘুরলুম, ভালো চাকরি বা ভালো বিয়ে করার অনেক সুযোগও পেয়েছিলুম জানেন। সংসার বুঝলেন মশাই, মায়ার ফাঁদ পেতে রেখেছে সারা জগতে। যাই হোক, সেদিকে মন ছিল না বলে কেউ বাঁধতে পারলো না, কিন্তু আসল যা উদ্দেশ্য তাও তো কিছু হলো না। এমনি ভাবে যখন ক্রমশ হতাশ হয়ে উঠেছি, তখন একদিন বাড়ি ফেরার পথে বলতে গেলে বাড়ির কাছে এসে হঠাৎ একজনকে পেয়ে গেলুম। বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন শুনলুম। উলঙ্গ থাকেন শ্মশানে শুয়ে, কিন্তু কেউ খেতে দিলে খান, নইলে এমনিই থাকেন। কাঁচা মাংস, লতা পাতা, এমনকি বিষটা খেতেও তার আপত্তি নেই বোধ হয়, এতটাই নিষ্পৃহ তিনি। খোঁজ করে গেলুম, প্রথমে তার দেখাই পাওয়া যায় না, শেষে 3 দিন ধর্ণা দিয়ে পড়ে থাকতে দর্শন পেলুম। বিপুল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলার মতো ভাবভঙ্গি, কিন্তু পাগল নন। না 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 না। একদিন আমার চোখের সামনে দুদিক থেকে দুদল ভক্ত তাকে দর্শন করতে আসছে দেখে আমার চোখের সামনে শিয়াল দেহ ধরে বনের মধ্যে নিয়ে দিলেন। কেউ আর খুঁজেই পেল না। বুঝলুম যে এতদিন ধরে যাকে খুঁজছিলুম, এতদিন পর তাকে পেয়েছি। অনিমেষের মনেও ততক্ষণে গল্প জমে উঠেছে। লোকটা থামতেই সে বলল, তারপর? লোক তো পেলুম, তাকে ধরি কি করে? কিছুতে ধরা দেয় না। কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ তুলে তেড়ে আসে। একদিন খুব কান্নাকাটি করতে, সব শুনলে মন দিয়ে, কিন্তু তারপর যা বকুনিটি দিলে, বললে, ভালো চাস তো এসব মতলব ছাড়, সাধনা করবি তুই ওই 1.5 ছটাক কাম্য নিয়ে, তোর কাজ নয় বুঝলি, মরবি একেবারে। তাছাড়া ভোগ করবার জন্য এসব কাজ যে করতে আসে তার একুল ওকুল দুকুল যায়। ঘরের ছেলে ঘরে ফিরে যা, যা বিয়ে থা কর, নিজে নিজেই ভগবানকে ডাক, নয়তো কুলগুরুর কাছে দীক্ষা নিস। অনেক কাকুতি মিনতি করলুম, বাবার আর দয়া হলো না, কিন্তু আমি মশাই হাল ছাড়লুম না। তখন আমার জেদ চেপে গেছে কিনা, ওইখানেই পড়ে রইলুম। বলতে গেলে না খেয়ে দে আর গোপনের ওপর নজর রাখলুম, যদি আসল প্রক্রিয়ায় কিছু হদিস পাই, বুঝলেন না। এতদিন কি আর বৃথাই এই লাইনে ঘুরছি? আসল মানুষ না পাই, ওদের ভেতরে কিছু কথা জেনেছি বই কি। তারপর হলো কি মশাই, আরো 2-1 সাধক আর ভৈরবী ওখানে এলো বাবার সঙ্গে দেখা করতে। গোপনেই এলো, কিন্তু আমি তো ওখানেই পড়ে থাকি, আমাকে এড়াবে কি করে। পরপর কদিন ওদের চক্র বসলো, তাও দেখলুম। মনে হলো যে আর কি, সব শিখে গেছি। ওখান থেকে রওনা হয়ে আর বাড়ি ফিরলুম না। নির্জন স্থান, অথচ শ্মশান, লোকালয় কাছে, এরকম জায়গা খুঁজতে বেরোলুম। খুঁজতে খুঁজতে এখানে এসে পড়লুম। পথে নলহাটিতে একজন তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে নিলুম। ও মশাই, এলুম তো এখানে, কিন্তু সাধনা আর হয় না। প্রথম দিন থেকে বিঘ্ন, উপকরণ নেই। শেষে অনেক কৌশল করে যদি বা সব জোগাড় করলুম, মঙ্গলবার অমাবস্যার রাত পেয়ে যেমন আসন করতে বসেছি, কি বিঘ্ন মশাই, কি বিঘ্ন! কি রকমের ভয় পেলেন? শুনেছি তো এরকম সাধনায় বসলে প্রথম প্রথম নানা রকমের ভয় দেখায়, কিন্তু সেটা শুধুই পরীক্ষা করবার জন্য। আপনিও তো সেরকম নিশ্চয়ই শুনেছিলেন, তবে ভয় পেলেন কেন? হাসলো লোকটা আবারও। কাউকে ছেলে মানুষই করতে দেখলে বিজ্ঞ মানুষেরা যেমন হাসে, কতকটা তেমন হাসি। বললে, জানে তো সবাই, কিন্তু শোনা এক জিনিস আর অভিজ্ঞতাটা আর এক। তেমন অভিজ্ঞতা হলে বুঝ দেন, শুনবেন কেমন? মরার খুলিতে করে মদ খাচ্ছি, মনে ভয় ডর কিছুই নেই, এই বিশ্বাস হয়ে গিয়েছিল। কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সেসব শব্দ শুনে। না না, তেমন ভয়ানক কিছু নয়। প্রথমে শুরু হলো ফিস ফিস হাসির শব্দ, খিলখিল হাসি, চাপা হাসি। ক্রমে সেটাই বাড়তে লাগলো। মনে হলো 10 জন, 20 জন, 100 জন, হাজার হাজার। আপনার চারপাশে যদি লক্ষ লোকের ফিস ফিস কথারই শব্দ হতে থাকে তো কেমন হয়? আর তার সঙ্গে চাপা এক ধরনের খিলখিল হাসি। তবু আমি স্থির হয়ে আসনেই বসে রইলুম, নড়লুম না। যদিও কাজে আর মন দিতে পারলুম না, এটাও ঠিক। তারপর মশাই স্পষ্ট দেখতে লাগলুম শ্মশানের মাটি ফুড়ে ফুড়ে যেন মরাগুলো উঠছে। কত কাল থেকে মরছে সব, হাজার হাজার বছর ধরে।
এক একজনের বিভৎস চেহারা, রোগে যন্ত্রণায় বিকৃত মুখ। কেউ বা খুন হয়েছিল, কেউ বা ঠ্যাঙাড়ের হাতে প্রাণ দিয়েছে, কেউ বা গলায় দড়ির মোড়া। ঠিক সেই অবস্থায় উঠেছে, তেমনি স্কন্ধ কাটা কিংবা হাড়গোড় ভাঙা অবস্থায়। সকলেরই মুখে রাগ, চোখের দৃষ্টিতে আগুন। তারা সবাই আমার দিকে আঙুল তুলে শাসাতে লাগলো, বাপৃষ্ঠা তুই এখানে কেন? শ্মশান অপবিত্র করতে এসেছিস? চলে যা, দূর হয়ে যা। তার মধ্যে একজনের আবার শুধু কঙ্কাল, বোধহয় থেকে পুঁতে রেখেছিল কোথাও মেরে, তারপর থেকে তুলে পোড়াতে হয়েছে। সেটাই সবচেয়ে কাছাকাছি এলো। মুখে সেই এক শব্দ, দূর হ, দূর হ। ভয় পেলুম খুব, তবু এও জানি একবার ভয়ে পেলেই গেল। চিরকালের মতো প্রাণপণে চেঁচিয়ে উঠলুম, যাব না, উঠব না আমি। ব্যাস, আর যায় কোথায়? সেই কঙ্কালটা আরো এগিয়ে এসে তার সেই অস্থিময় আঙুল কাটা দিয়ে আমার গলাটা চেপে ধরল। সে কি সাপ, যেন মোটা লোহার সাড়াশি। কত চেষ্টা করলো মুক্ত হওয়ার, কিন্তু সে বজ্র কঠিন মুষ্টি খোলে কার সাধ্য। দম বন্ধ হয়ে গেল, বুকে সে এক অসহ্য যন্ত্রণা। মনে হলো যেন দেহের প্রতিটি শিরা ফেটে যাচ্ছে। আকুলি বিকুলি করতে লাগলুম এক ফোঁটা হাওয়ার জন্য। সেই হাওয়া চারিদিকেই রয়েছে, তবু এক বিন্দু বুকের মধ্যে নিতে পারলুম না, বরং আরো চেপে বসতে লাগলো সাড়াশির মতো আঙুলগুলো। তারপর রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করে অনিমেষ, তারপর? আবার সেই হাসি, তারপর আর কি, মুক্তি। সেই থেকে ঘুরে বেড়াচ্ছি এখানেই, কাজ নেই, কামাইও নেই, জায়গাটার মায়া ছাড়তে পারিনি। সবচেয়ে বেশি কষ্ট হয় কথা কইবার লোক নেই বলেই। কিন্তু কথা কইতে গিয়েও একটা অজ্ঞাত আতঙ্কে অনিমেষের যেন গলা কেঁপে যায়। আপনি মুক্তি পেলেন কি করে? তা আমিও জানি না। এক সময় দেখলুম যে আমি দাঁড়িয়ে রয়েছি আমারই ভূতপূর্ব আশ্রয়, অর্থাৎ কিনা দেহটার পাশে। যারা এসেছিল তাদেরও তো কাজ শেষ, তারাও সব যে যার মিলে গেছে। এক কথায় সব কিছু শান্তি। তবু বুঝতে কয়েক মিনিট দেরি লাগে অনিমেষের। কথা বলতে গিয়েও গলার স্বর বিকৃত হয়ে যায়। তার মানে কি? আপনি কি বলতে চান যে আপনি তখন মারা গেছেন? আপনি কি মরা? প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়। কিন্তু প্রশ্ন সে করছে কাকে? কেউ তো নেই। শুধু সে একা বসে আছে ঘরে, বাকি জিনিসগুলো ঠিক আছে, পিদিমটা তেমনই জ্বলছে। শুধু উবু হয়ে বসে যে লোকটা কথা বলছিল সে আর নেই। কোথা দিয়ে গেল লোকটা? কখন উঠে গেল তার চোখের সামনে দিয়ে? বারবার এই ব্যাকুল প্রশ্ন ওর মনে উঠতে লাগলো। কিন্তু উত্তর দেবে কে? খানিক পরে আসল প্রশ্নটা আবার প্রবল হয়ে উঠল। তাহলে কি লোকটা যা বলে গেল তাই সত্যি? লোকটা মানুষ নয়, অশরীরী, বিদেহী আত্মা। খাবার কিছু লাগে না ওর বলেছিল বটে, মরবার ভয়ও নেই। গায়ে কাটা দিয়ে ওঠে অনিমেষের। কিন্তু সে শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া ছেলে, এসব মিথ্যা কল্পনা, আত্মসম্মোহন বলেই সে জানে। সে বিশ্বাস করবে না এই কথা যে সে বিংশ শতাব্দীর মধ্যভাগে বসে সে ভূত দেখেছে। আচ্ছা, পেছনে ছায়া পড়েছিল কি ওর? মনে করবার চেষ্টা করে অনিমেষ। সত্যি কি না লোকটা তার সঙ্গে তামাশা করেছে? আগে যা ভেবেছিল তাই, ডাকাত বা ঠ্যাঙাড়ে জাতীয়, ভয় দেখিয়ে গেল, এরপর কাজ হাসিল করা সোজা হয় ভেবে। মনকে প্রবোধ দেয় সে, এইটে হওয়াই সম্ভব। ভূত হলে আলোয় থাকবে কি করে? বদমাইশ আরো বেশি ভয় দেখাবার জন্য ম্যাজিকওয়ালাদের মতো চোখের নিমেষে সরে গেছে। দরজাটা বন্ধ করে দেবে নাকি? দেওয়াই উচিত। পালাবে কোথায়? যাবেই অন্ধকারে। আরও তো ওদের কবলে গিয়েই পড়তে হবে। সে দেখতে পাবে না ওদের, ওরা দেখবে। তার চেয়ে দরজা বন্ধ করে বসে থাকাই ভালো। যা হওয়ার হবে, আলো তো থাকবে এখানে, লোকগুলোকে চোখে তো দেখা যাবে। অনিমেষ অতি কষ্টে উঠে দাঁড়ালো, হাতে পায়ে যেন জোর নেই। কোনো মতে উঠে গিয়ে সন্তর্পণে দরজাটা বন্ধ করে দিল। ভাগ্যিস ভেতরে খিল আছে, বেশ মজবুত খিল। দেখে শুনে ভালো করে বন্ধ করলো।
যাক, নিশ্চিন্ত। কিন্তু এ কি, হঠাৎ আলো নিভে গেল যে! মুহূর্তের মধ্যে কোনো রকম নোটিশ না দিয়ে ঘরটা তার চারপাশ নিশ্চিত্র অন্ধকারে ভরে গেল। তেল ছিল না, তাহলে তো একটু একটু করে ম্লান হয়ে আসবে। তবে কি? ভয়ে ওর গাটা হিম হয়ে গেল। তবে কি ঘরের মধ্যেই কেউ ছিল? এখন ফু দিয়ে নিভিয়ে দিল। সেই লোকটাই কি? হয়তো তক্তপোষের নিচে তখন ঢুকে গিয়েছিল, সেখানে লুকিয়েছিল, তাই সে ওর চলে যাওয়াটা লক্ষ্য করেনি। নিশ্চয়ই তাই। কি সর্বনাশ! এই যে হিতে বিপরীত হলো। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে একেবারে ওদের মুঠোর মধ্যেই এসে পড়লো। পকেটে দেশলাই পর্যন্ত নেই, যতদূর মনে পড়ে ব্যাগটাও নেই ওর কাছে। ব্যাগটাই বা কোথায় গেল? চৌকিটা যে কোন দিকে তাও তো মনে পড়ছে না। উফ, কি বদমাইশ লোকটা! ক্রুদ্ধ স্বরে, হয়তো বা একটু ভীত কণ্ঠেই অনিমেষ বলে উঠল, কে কে ওখানে? আলো জ্বালো বলছি শিগগির, নইলে ভালো হবে না। দেখিয়ে দেবো মজা। কি হলো, জ্বালালে না? নিস্তব্ধ চারিদিকে, কোথাও একটা জনপ্রাণী আছে বলে মনে পড়ে না। রহস্যময় সুগভীর স্তব্ধতা। ঘরে কি জানলা ছিল? তাও তো মনে পড়ছে না ছাই। জানলা খুলে দিলে তবু একটু নক্ষত্রের আলো আসে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকেও জানলা কোন দিকে মনে পড়ল না। আচ্ছা, একটু এগিয়ে গেলেই তো হয়, দেওয়াল হাতড়ে দেখতে দোষ কি? পরক্ষণেই মনে পড়লো, আরে আচ্ছা বোকা তো সে, দরজাটাই তো রয়েছে, খুলে বেরিয়ে পড়লেই তো হয়। ঘরের অন্ধকারের চেয়ে বরং বাইরের অন্ধকার ভালো, তারার আলো আছে। ব্যাগটা থাকবে, প্রাণে তো বাঁচি। যেদিকে দরজা দিয়েছে সবে মাত্র সেই দিকেই হাত বাড়ালো। কই সে দরজা? অথচ তো সবে বন্ধ করে এপাশ ফিরেছে আর আলো নিভেছে। তবে কি ও দিক ভুল করেছে? এদিকে দরজা ছিল না। আন্দাজে আন্দাজে এগিয়ে যায় সে। এইটুকু তো ঘর, দেওয়াল পেলে দেওয়াল হাতড়ে হাতড়ে ঘুরলেই দরজা পাবে। শুধু ভয় হচ্ছে ও লোকটা না এই সুযোগে পেছন থেকে মেরে বসে। কিন্তু উপায় বাকি, এদের কবলে যখন এসে পড়েছি। মরিয়া হয়ে এগোয় অনিমেষ, এক পা করে যতটা সম্ভব নিঃশব্দে এগোয়। 1, 2, কি, এই যে 20 পা হয়ে গেল। ঘরটা যতদূর আন্দাজ হয় 10-12 ফুটের বেশি হবে না লম্বায়, নেহাতি ছোট্ট একটা ঘর। অথচ 20 পা মানে তো অন্তত 15 ফুট। আরো 2 পা, আরো 10, আরো 20। কি সে মাঠে চলেছে নাকি? কিরকম হলো? 40 পা চলার মতো তো ঘর নয়, কোনাকুনি হাঁটছে, তাতে এত দূর হবে কি করে? আরো কয়েক পায়ে বসে, হয়তো চলতে চলতে কখনো গতি বেঁকে গিয়েছে, সোজা হয়ে হাঁটে আরো খানিকটা। না, তবু দেওয়াল নেই। রহস্যময় অন্ধকার, অনন্ত শূন্যতা। বাইরের মুক্ত শূন্যতা নয়, 4 দেওয়াল চাপা, তবুটা অনন্ত। এইবার কপালে ঘাম দেখা দেয় অনিমেষের। এতক্ষণ ডাকাতের ভয়ে যা হয়নি, এবার তাই হলো। পা দুটো কাঁপতে লাগলো থরথর করে। অসহায়ভাবে সেখানেই বসে পড়ল। এ তার কি হলো? কি চক্রান্তে জড়িয়ে পড়ল সে? তবে কি সে লোকটা অশরীরী? সত্যি সত্যি সে কি তাহলে কোনো প্রেত জনির মায়াতে এসে পড়েছে? বিহ্বল হয়ে পড়ে অনিমেষ। কি করবে? কোনো পথ তো দেখা যাচ্ছে না। ওই যে কারা আসছে না? হ্যাঁ, ওই তো কত লোকের পায়ের আওয়াজ। অন্তত 8-10 জনের কম নয়, কিংবা আরো বেশি। এই বাড়ির দিকেই আসছে। ওই তো দাওয়ায় উঠল, ও মশাই শুনছেন? ও মশাই। গলা দিয়ে স্বর বেরোলো না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু ওরাই যদি ডাকাতের দল হয়, তা হোক, তবু তো তারা মানুষ। ভরসা হলো একটু অনিমেষের। তাহলে অন্তত এটা প্রেতের মায়া নয়। আহ, বাঁচা গেল। হ্যাঁ, ডাকাতি, নইলে ওরা এমন ফিস ফিস করে কথা কইবে কেন? বহু লোক যেন পরস্পরের সঙ্গে ফিস ফিস করে কথা কইছে। আরো লোক বাড়ছে, আরো বহু পায়ের শব্দ, অসংখ্য অগণিত ফিস ফিস করে কথা বলার আওয়াজ। কি, ওরা ঘরে ঢুকছে নাকি? কেমন করে ঢুকলো? ওই যে ওর যে চারিদিকে শব্দগুলো এগিয়ে আসছে, ওরই চারপাশে খুব কাছে খিলখিল করে হাসির শব্দ। অনেকে হাসছে, তবু শব্দটা খুব জোরে নয়। মাথা থেকে পা পর্যন্ত বরফ নেমে যায় যেন তার দেহের মধ্যে। হাতে পায়ে আর কোনো সার থাকে না। আতঙ্ক যে এমন জিনিস তা আগে অনিমেষ কল্পনাও করেনি। মস্তিষ্ক শুদ্ধ যেন নিষ্ক্রিয় হয়ে আসছে।
চিৎকার করবে, সাধ্য নেই। পালাবে, পথ কই? কিন্তু কিছু তো একটা করা উচিত। লোকগুলো যেন ওকে ঘিরে ধরেছে। তাদের নিঃশ্বাস দূষিত, তীব্র, উষ্ণ, সব নিঃশ্বাস ওর সর্বাঙ্গে। মনে পড়ে গেল সেই লোকটার বর্ণনা। সেও তো এমনই ফিস ফিস শব্দ শুনেছিল, এমনই হাসি। তারপর সেই মৃতের পুনরুত্থান, সেই কঙ্কালের অভিযান। তারও অদৃষ্টে কি তাই হবে? কিন্তু সে তো কোনো দোষ করেনি। সে তো সাধনা করতে আসেনি সবের বুকের ওপর চড়ে। অকস্মাৎ কে যেন হা হা করে হেসে উঠল তারই আশেপাশে কোথাও। তীক্ষ্ণ চড়া গলার সে হাসি, মনে হলো যেন তার পাশের অন্ধকার বিদীর্ণ করে ছড়িয়ে পড়তে চাইছে। আবার চারিদিকের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে তারই চারিদিকে। বহুক্ষণ ধরে যেন সে এক হাসির শব্দ ধ্বনিত আর প্রতিধ্বনিত হতে লাগলো তাকে ঘিরে। বিশ্রী তীক্ষ্ণ একটা উপহাসের হাসি। সে হাসির জাল যেন তাকে চারিদিক থেকে বেড়ে ধরেছে, আর নিস্তার নেই। প্রাণপণ চেষ্টায় মরিয়ার মতো চিৎকার করে উঠল একবার অনিমেষ, হে ভগবান, এ কি করলে? সত্যিই তো, ভগবানের কথা তো তার মনে ছিল না। তাকে তো সে ডাকেনি। হে ভগবান, হে হরি, বাঁচাও, হে রামচন্দ্র। আর কিছু মনে এলো না তার। গায়ত্রী মনে আছে কি? হ্যাঁ আছে। পৈতেটা কোথায়? সুগভীর ক্লান্তি আর অসহ তন্দ্রায় চৈতন্য শিথিল হয়ে আসে তার। ঘুম যখন ভাঙলো অনিমেষের, তখনও সকাল হয়নি, কিন্তু ফর্সা হয়েছে অনেকটা। খানিকটা সময় লাগলো তার সবটা মনে করতে। তারপর ধর্মড়িয়ে উঠে বসে ভালো করে চেয়ে দেখলো যে সে বাসদারা বাড়ি ফাঁকা জায়গাটায় ঘুমিয়ে পড়েছিল কখন। সুটকেসটা খানিকটা দূরে একটা গাছের তলায় পড়ে রয়েছে। আরে সে ঘরটা কোথায় গেল? যতদূর দৃষ্টি যায় কোথাও কোনো ঘরের চিহ্ন মাত্রও তো নেই। সে কি বাস থেকে নেমে সেখানেই ঘুমিয়ে পড়েছিল? তাই হবে হয়তো। হয়তো সবটাই ওর স্বপ্ন। সে উঠে নদীতে গেল হাত মুখ ধুতে। এই ছিল আজকে আমাদের প্রতিবেদন। অডিও স্টোরিটি ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আপনাদের চেনা পরিচিতদের মধ্যে। যারা প্রথমবার, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীকালে এরকম আরও অডিও স্টোরি নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।